হ্যালো ফ্রেন্ডস, তোমাদের শিল্প অধ্যায়ের যে পিডিএফগুলো রয়েছে সেই পিডিএফগুলো আমি অলরেডি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি। তো সেখানে যে পিডিএফগুলো পাঠিয়ে দিয়েছি সেই পিডিএফগুলো আমি তোমাদের এখানে ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না থাকে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতে তৈরি রেডিমেড পোশাক শিল্পের সমস্যাগুলি লেখ। অর্থাৎ আমরা কিন্তু এর আগেই পড়ে এসেছি, ভারতে কোনো একটি স্থানে শিল্প কারখানা গড়ে ওঠার পেছনে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো সম্পর্কে কিন্তু আমরা আগেই জেনে এসেছি, যে কোনো একটি স্থানে কতগুলো প্রাকৃতিক কারণ যেমন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনই অর্থনৈতিক কারণও কিন্তু কোনো একটি স্থানে শিল্প কারখানা গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ভারতে রেডিমেড পোশাক শিল্প কারখানা বলেও কিন্তু একটি শিল্প কারখানা রয়েছে, যেখানে আমরা মূলত যে ধরনের শার্ট টি শার্টগুলো পরি, বিভিন্ন শপিং মল থেকে যে আমরা শার্টগুলো কিনি, শার্ট টি শার্টগুলো, সেগুলোকে কিন্তু আমরা বলবো রেডিমেড পোশাক। অর্থাৎ যে পোশাকগুলো মূলত তৈরি করা থাকবে, অর্থাৎ তৈরি হয়ে আমরা শুধু বাজার থেকে কিনে আমরা সঙ্গে সঙ্গেই পরিধান করতে শুরু করি, তাকেই বলবো আমরা রেডিমেড পোশাক। তো এই রেডিমেড পোশাকের প্রধান কাঁচামাল হলো কাঁচা তুলো, যেটা আমরা কার্পাস বয়ন শিল্পে পেয়েছিলাম, কাঁচা তুলো। তো সেই কাঁচা তুলো কার্পাস বয়ন শিল্পে যাওয়ার পর সেখান থেকে সুতো হয়ে এই রেডিমেড শিল্পে কিন্তু চলে আসে, এবং সেই সুতো দিয়ে পরবর্তীকালে রেডিমেড শিল্প থেকে বিভিন্ন ডিজাইনের কিন্তু রেডিমেড পোশাক কিন্তু তৈরি হয়। তো সেই রেডিমেড পোশাক শিল্পের সমস্যাগুলো কিন্তু বিশেষ রয়েছে। যেমন প্রথম সমস্যা রয়েছে উন্নত প্রযুক্তির অভাব। অর্থাৎ ভারতে রেডিমেড পোশাক শিল্প তৈরির পেছনে যে সমস্ত যন্ত্রপাতিগুলো রয়েছে সেই সমস্ত যন্ত্রপাতিগুলো খুবই প্রাচীন, পুরনো। বর্তমান যুগে আধুনিক টেকনোলজির যে বিশেষ উন্নতি ঘটেছে, অর্থাৎ রেডিমেড পোশাক শিল্পের জন্য যে আধুনিক যন্ত্রপাতির তৈরি হয়েছে সেই সমস্ত যন্ত্রপাতি কিন্তু ভারতের পোশাক শিল্প কারখানাগুলিতে বিশেষ লক্ষ্য করা যায় না, যার জন্যে যেমন উৎপাদন ব্যয় বেশি হয়, তেমনি উৎপাদিত রেডিমেড পোশাকের গুণগত মানও কিন্তু একটু হলেও খারাপ হয়। সেই জন্য ভারতের রেডিমেড পোশাক শিল্পের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির অভাব কিন্তু লক্ষ্য করা গিয়েছে, অর্থাৎ আধুনিক টেকনোলজির অভাব রয়েছে। তারপরে রয়েছে দক্ষ শ্রমিকের অভাব। এবার যেহেতু আধুনিক যন্ত্রপাতির বিশেষ প্রয়োগ ঘটানো হয়নি, বা আধুনিক যদি কোনো রেডিমেড পোশাক শিল্পে যদি আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ ঘটানো হয়, তবে সেখানে সেই যন্ত্রপাতি পরিচালনা করার জন্য যে দক্ষ শ্রমিক, অর্থাৎ শিক্ষিত যন্ত্রপাতি চালানো যে শ্রমিকের প্রয়োজন, সেই শ্রমিকের কিন্তু বিশেষ অভাব ভারতে রয়েছে। সেই জন্য কিন্তু সেই সমস্ত যন্ত্রপাতিগুলি চালানোর ক্ষেত্রেও কিন্তু বিশেষ সমস্যার সৃষ্টি হয়েছে, অর্থাৎ ঠিকঠাক কিন্তু সেই যন্ত্রপাতিগুলো চালাতে পারছে না, যার ফলে কিন্তু রেডিমেড পোশাক শিল্প কিন্তু সমস্যায় ভুগছে। তারপর রয়েছে কি 3 নম্বর, উন্নত কাঁচামালের অভাব। উন্নত কাঁচামাল ভারতে প্রধানত দীর্ঘ আঁশযুক্ত কাঁচা তুলা কিন্তু পাওয়া যায় না, অর্থাৎ যে কাঁচা তুলো রয়েছে সেটাকে 3টি ভাগে ভাগ করা যায়। দীর্ঘ আঁশযুক্ত কাঁচা তুলো, মাঝারি আঁশযুক্ত কাঁচা তুলো, আর হলো একদম কম আঁশযুক্ত কাঁচা তুলো। তো দীর্ঘ মানে প্রচুর পরিমাণে আঁশ থাকবে, যেখান থেকে সুতো উৎপাদনের পরিমাণ কিন্তু সব থেকে বেশি হবে। সেই দীর্ঘ আঁশযুক্ত কাঁচা তুলো কিন্তু ভারতে বিশেষ পাওয়া যায় না। মূলত মুম্বাই, আহমেদাবাদের যে কার্পাস
কার্পাস চাষ হয়, সেখানে কিন্তু ওই মাঝারি ধরনের আঁশযুক্ত কার্পাসে কিন্তু বিশেষ পাওয়া যায়। সেই জন্য কাঁচামালের কিন্তু একটা বিশেষ সমস্যা কিন্তু রয়েছে, যা রেডিমেড পোশাক শিল্পের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ সমস্যাজনক। তারপর রয়েছে কি আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিযোগিতা। এবার বর্তমান যুগ যেমন বিশ্বায়নের যুগ, অর্থাৎ এক দেশ আরেক দেশে গিয়ে যেহেতু বাণিজ্য করতে পারে, সেহেতু ভারতে বাইরের দেশ থেকে মিশর বলো, আমেরিকা যুক্তরাষ্ট্র বলো, ইংল্যান্ড বলো, বিভিন্ন চীন বলো, বিভিন্ন যে দেশগুলো রয়েছে যেখানে আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ ঘটিয়ে রেডিমেড পোশাক শিল্পে তৈরি হয় এবং যাদের গুণগত মান ভারতীয় রেডিমেড পোশাক শিল্পের থেকে অনেক ভালো এবং উৎপাদিত ব্যয় কম হওয়ায় ভারতীয় মূল্যের তুলনায় দ্রব্যটির দামও কম হয়। সেই জন্যে আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু ভারতীয় রেডিমেড পোশাক শিল্প কিন্তু বিশেষ সমস্যার সম্মুখীন কিন্তু হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কিন্তু ভারতে রেডিমেড পোশাক শিল্পে কিন্তু বিশেষ সমস্যা লক্ষ্য করা যায়। তারপরে প্রশ্ন দেখো কী রয়েছে, ভারতে পাট বয়ন শিল্পের গুরুত্বগুলি লেখো। অর্থাৎ আমাদের যে পাট বয়ন শিল্প, অর্থাৎ পাট বয়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো কাঁচা পাট। এই পাট বয়ন শিল্পের বা পাট শিল্পের গুরুত্বগুলি লেখো। যেমন কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু পাট বয়ন শিল্প বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ যেখানে পাট বয়ন শিল্প কারখানা গড়ে উঠবে সেখানে কিন্তু প্রচুর লোকের কর্মসংস্থানের ঘটবে। কিন্তু যেহেতু প্রচুর লোকের কর্মসংস্থান ঘটে সেহেতু সেটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ শিল্প কারখানা। শুধু পাট বয়ন শিল্প নয়, অন্যান্য শিল্প কারখানার ক্ষেত্রেও কিন্তু কর্মসংস্থান ঘটে। সেই জন্য যদি যে কোনো কার্পাস বয়ন শিল্প বলো, রেডিমেড পোশাক শিল্প বলো, যে কোনো শিল্প কারখানার যদি গুরুত্ব বলে তো কর্মসংস্থানের ক্ষেত্র কিন্তু আমরা সবগুলোর মধ্যেই দিতে পারি। কারণ যে কোনো শিল্প কারখানা যখন গড়ে উঠবে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দক্ষ বলো, সুলভ বলো শ্রমিকের কিন্তু প্রয়োজন কিন্তু হয়েছে। অর্থাৎ একটা প্রচুর সংখ্যক লোকের কিন্তু কর্মসংস্থান কিন্তু সেখানে ঘটে। তারপর রয়েছে কি বৈদেশিক মুদ্রা অর্জন কারী দ্রব্য। এবার পাট জাতীয় দ্রব্য থেকে বা পাট শিল্প কারখানা থেকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি হয়, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনে কিন্তু সবসময় লাগে। যেমন পাটের থলি, ব্যাগ, এগুলো কিন্তু আমাদের সবসময়ই কিন্তু লাগে এবং এই পাট জাতীয় দ্রব্যগুলি কিন্তু পরিবেশ বান্ধব। যেহেতু পরিবেশ বান্ধব হয় সেহেতু পরিবেশের কিন্তু বিশেষ ক্ষতি হয় না। সেই জন্য এই পাট জাতীয় দ্রব্য বা পাট শিল্প কারখানা থেকে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় সেগুলো বিদেশে রপ্তানি করে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মুদ্রা অর্জন করা সম্ভব হয়। সেই জন্য পাট বয়ন শিল্পের আরেকটি গুরুত্ব হলো বৈদেশিক মুদ্রা অর্জন। অর্থাৎ পাট জাতীয় দ্রব্য বিদেশে রপ্তানি করে সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। তারপরে খাদ্যশস্য রাখার কাজে এবার আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্যগুলো রয়েছে সেই সমস্ত খাদ্যশস্য যেমন চাল বলো, গম বলো, তারপর বিভিন্ন যে বাজার করার জিনিসপত্র যেমন রয়েছে, শাকসবজি রয়েছে, তারপর বিভিন্ন ধরনের যে শাকসবজিগুলো রয়েছে সেই সমস্ত শাকসবজিগুলো বাজার থেকে আনার জন্য ইত্যাদি কাজের জন্য কিন্তু আমাদের কিন্তু ব্যাগের প্রয়োজন হয়, থলির প্রয়োজন হয়। তো আমাদের প্রয়োজনীয় খাদ্যশস্য রাখার কাজে কিন্তু এই পাট জাতীয় দ্রব্যের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে, যেটি পাট বয়ন শিল্পের আরেকটি অন্যতম গুরুত্ব। তার মানে কি পাট বয়ন শিল্পের গুরুত্ব ক্ষেত্রে কী হবে, কর্মসংস্থান ঘটবে, তার সঙ্গে পাট জাতীয় দ্রব্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। আর আমাদের খাদ্যশস্য মজুত করে রাখার ক্ষেত্রেও কিন্তু পাট জাতীয় দ্রব্যের কিন্তু বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে। তাহলে খাদ্যশস্য রাখার কাজে ব্যবহৃত হবে, বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসেবে, আর কর্মসংস্থানের ক্ষেত্রে পাট বয়ন শিল্পের গুরুত্ব রয়েছে। তো পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গের হুগলি নদীর উভয় তীরে
পাটকলগুলির একদেশী ভবনের কারণগুলি লেখো। অর্থাৎ আমাদের গঙ্গা নদী থেকে আমাদের মালদার পাশ দিয়ে একটা ক্যানেল হয়ে যে একটি নদী কলকাতার দিকে প্রবাহিত হয়ে গেছে, যাকে বলবো আমরা হুগলি নদী, এবং সেই নদীটি গিয়ে কোথায় বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। তো সেই হুগলি নদীর দুপাশ দিয়ে অসংখ্য পাটকল স্বাধীনতার আগে কিন্তু, ভারত স্বাধীনতা হওয়ার আগে কিন্তু গড়ে উঠেছিল। এবার যদি ভারত স্বাধীনতা হওয়ার আগে সেখানে অসংখ্য পাটকলগুলি গড়ে উঠেছিল, সেহেতু বাংলাদেশ পাকিস্তান তখন কিন্তু ভারতেরই অন্তর্ভুক্ত ছিল। তো এখানে প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের যে হুগলি নদীটা রয়েছে, সেই হুগলি নদীর উভয় তীরে পাটকলগুলির একদেশী ভবনের কারণগুলি লেখ। অর্থাৎ হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প কারখানাগুলি কেন গড়ে উঠেছে সেগুলির কারণগুলি লেখ। তো এই ঐতিহাসিক কারণ এখানে রয়েছে, কি রয়েছে ঐতিহাসিক কারণ, এখানে কি রয়েছে ঐতিহাসিক কারণ কিন্তু রয়েছে। কিন্তু এখানে তো ঐতিহাসিক কারণ বলতে কি, আগে থেকেই কিন্তু ঐতিহাসিক, অর্থাৎ ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ঘটেছিল তখন থেকেই কিন্তু তারা ভারতের দুই প্রান্তে কিন্তু, হুগলি নদীর দুই প্রান্তে কিন্তু পাট বহন শিল্প কিন্তু গড়ে তোলার ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কিন্তু করেছিল। মূলত ব্রিটিশদের আমলে কিন্তু এই হুগলি নদীর দুধারে কিন্তু এই পাট বহন শিল্প গড়ে ওঠে, আর পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু এই শিল্পের একদেশী ভবন কিন্তু শুরু হয়। তো তারপরে রয়েছে কাঁচা পাটের সুবিধা। চলো এখানে হবে কাঁচা পাটের সুবিধা হবে, এটা হবে সুবিধা, কাঁচা পাটের সুবিধা। 2 নম্বর পয়েন্ট রয়ে গিয়ে কাঁচা পাটের সুবিধা। যেহেতু পাট শিল্পের প্রধান কাঁচামাল হলো কাঁচা পাট, তো সেই কাঁচামাল হুগলি নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে বা রাজ্যগুলো রয়েছে, মূলত অসম বলো পশ্চিমবঙ্গ বলো, সেই অসম ও পশ্চিমবঙ্গে সারা দেশের প্রায় 78 বা 80% কাঁচা পাট কিন্তু এখানেই উৎপন্ন হয়। অর্থাৎ সমগ্র যে ভারত রয়েছে, সমগ্র ভারতের কিন্তু 80% পাট কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ ও তার প্রতি পশ্চিমবঙ্গের যে হুগলি নদী রয়েছে তার পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, মূলত নদিয়া বলো, হুগলি বলো, বর্ধমান বলো, মুর্শিদাবাদ বলো, 2 দিনাজপুর বলো, এবং তার যে প্রতিবেশী রাজ্য রয়েছে আসাম, সেখানে কিন্তু এই কাঁচা পাটের উৎপাদন হয়। আর ব্রিটিশদের আমলে যখন তারা পাটকলগুলি ভারতে হুগলি নদীর তীরবর্তী অঞ্চল গড়ে তুলেছিল, তখন বাংলাদেশ, আমাদের যখন প্রতিবেশী একটা দেশে পরিণত হয়েছে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু পাট উৎপাদনের জন্য বিখ্যাত। অর্থাৎ বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে পাটের চাষ হয়, এবং স্বাধীনতার পূর্বে হুগলি নদীর উভয় তীরে পাট বহন শিল্পের যে প্রধান কাঁচামাল কাঁচা পাট, সেই কাঁচা পাটের পর্যাপ্ত যোগান কিন্তু সেই প্রতিবেশী দেশ আমাদের বাংলাদেশ রয়েছে সেখান থেকে কিন্তু সরবরাহ করত। তো ভারত স্বাধীন হওয়ার পর বাংলাদেশ থেকে কাঁচা পাটের আমদানি বন্ধ হয়ে যায়। তখন পশ্চিমবঙ্গ ও আসামে যে সমস্ত কাঁচা পাটগুলি বা যে সমস্ত পাটের চাষ হয়, সেই সমস্ত পাট চাষের মাধ্যমে কিন্তু শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের যোগান কিন্তু অব্যাহত রাখে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু হুগলি নদীর উভয় তীরে কিন্তু পাট শিল্পের কেন্দ্রীভবন ঘটে। তারপর রয়েছে কি কলকাতা বন্দরের সুবিধা। এবার যেহেতু হুগলি নদী সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, এবং হুগলির পাশেই নিকটেই কী রয়েছে, একটা কলকাতা সমুদ্র বন্দর অবস্থান করেছে। কলকাতা সমুদ্র বন্দর অবস্থিত হওয়ায়
শিল্পীর যে প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে, যেগুলো বাইরে থেকে আমদানি প্রয়োজন, উন্নত যন্ত্রপাতি বিশেষ করে, এমনকি শিল্পজাত যে সমস্ত দ্রব্যগুলি রয়েছে যেগুলো বাইরে রপ্তানির প্রয়োজন, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু খুবই সহজ হয়ে যায়। অর্থাৎ খুব সহজেই কিন্তু শিল্পজাত দ্রব্য যেমন আমদানি করতে পারে, তেমনি বিদেশি কিন্তু শিল্পজাত দ্রব্য কিন্তু খুব সহজেই রপ্তানি করতে পারে, যেটি কলকাতা বন্দরের মাধ্যমেই কিন্তু হয়। তাছাড়া শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রেও কিন্তু এই বন্দর কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর রয়েছে শক্তি সম্পদের সুবিধা। পাটকল তৈরি করার জন্য প্রয়োজনীয় যে কয়লা, অর্থাৎ আমাদের ভারতে যদি এখনও দেখি বিদ্যুৎ শক্তি উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু কয়লার গুরুত্বটাই সবথেকে এখনও বেশি। বর্তমানে আধুনিক বা মডার্ন যুগে যেমন বিভিন্ন অপ্রচলিত শক্তি রয়েছে, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার শক্তি, এই সমস্ত শক্তি উৎপাদনের উপর জোর দিলেও এখনও পর্যন্ত ভারতে কিন্তু বিদ্যুৎ শক্তির বেশিরভাগটাই কিন্তু আমাদের তাপবিদ্যুৎ শক্তি থেকে আসে বা কয়লা থেকে আসে। তো এই পাটকলগুলিতে বিদ্যুৎ শক্তির পর্যাপ্ত চাহিদা মেটানোর জন্য যে কয়লার প্রয়োজন, সেই কয়লা পার্শ্ববর্তী যে রানীগঞ্জ রয়েছে, রানীগঞ্জ, সেখান থেকে রানীগঞ্জ কয়লা খনি, সেখান থেকে কিন্তু পাওয়া যায়। তার সঙ্গে আমাদের দামোদর ও ময়ূরক্ষী যে নদীগুলো রয়েছে, সেই সমস্ত দামোদর ও ময়ূরক্ষী যে প্ল্যান্ট রয়েছে, মূলত জলবিদ্যুৎ প্রকল্প, সেখান থেকেও কিন্তু শক্তি সম্পদ খুব সহজেই পাওয়া যায়, যা শিল্পের প্রয়োজনীয় শক্তি সম্পদের কিন্তু চাহিদা মেটায়। এবং হুগলি নদীর উভয় তীরে কিন্তু পাট শিল্পের কেন্দ্রীয় ভবন বা একদেশীয় ভবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর রয়েছে কি উন্নত যোগাযোগ ব্যবস্থা। এর পশ্চিমবঙ্গের এই যে পাটকলগুলি রয়েছে, মূলত হুগলি নদীর উভয় তীরে গড়ে উঠেছে, সেই সমস্ত পাটকলগুলি নদীপথে যেমন যাতায়াতের বা যোগাযোগের সুব্যবস্থা রয়েছে, তেমনি রেলপথ ও সড়কপথ দ্বারাও কিন্তু ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে কিন্তু এই পাটকলগুলির সংযোগ রয়েছে, যার ফলে কাঁচামাল আমদানির যেমন সুবিধা থাকে, ঠিক তেমনি উৎপাদিত দ্রব্য ভারতের বিস্তীর্ণ জায়গায় সরিয়ে দিতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রেলপথ বা সড়কপথ। তাছাড়া রেলপথ বা সড়কপথের মাধ্যমে কিন্তু উৎপাদিত দ্রব্য কলকাতা বন্দরে কিন্তু খুব অনায়াসে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু সেগুলো বিদেশেও কিন্তু রপ্তানি করা হয়, যা হুগলি নদীর উভয় তীরে কিন্তু পাট শিল্পের কেন্দ্রীয় বনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া হুগলি নদীর জল, সুলভ শ্রমিক, পর্যাপ্ত চাহিদাও কিন্তু এখানে পাট শিল্পের কেন্দ্রীয় বনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। তারপরে প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী রয়েছে। পরের প্রশ্ন চলে যাব, বর্তমান ভারতে পাট শিল্পের সমস্যাগুলো কী, অর্থাৎ ভারতে পাট শিল্পের সমস্যাগুলি কী বা অবনতির কারণগুলি কী। যেমন কাঁচা পাটের সমস্যা যতই হোক, ভারতে কিন্তু কাঁচা পাটের কিন্তু একটা বিশেষ সমস্যা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে কাঁচা পাট কিন্তু পাওয়া যায় না। তো আবার প্রতিযোগিতার সমস্যা, একটু আগে বোঝালাম প্রতিযোগিতার সমস্যা যেটা রয়েছে, যে বিভিন্ন দেশ পাটজাত দ্রব্য ভারতে রপ্তানি করছে এবং বিশ্ব বাণিজ্য যে রয়েছে সেখানে রপ্তানি করার ফলে ভারতীয় যে পাটজাত দ্রব্য রয়েছে, পাট শিল্প কারখানা থেকে তৈরি হয়, সেগুলো কিন্তু বেশি সমস্যার সম্মুখীন হয়েছে। তারপরে পুরনো যন্ত্রপাতি, ভারতে পাটকলগুলিতে এখনও অধিকাংশ পুরনো যন্ত্রপাতি ব্যবহার করায় কিন্তু একটা বিশেষ সমস্যা লক্ষ্য করা যায়। তারপর বিকল্প দ্রব্যের ব্যবহার, এবার পাটজাত দ্রব্য থেকে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় বর্তমানে কিন্তু তার বিকল্প হিসাবে অন্যান্য দ্রব্য কিন্তু তৈরি হয়। যেমন আমরা এখন বাজার করতে গেলে থলির বদলে কী হয়, প্লাস্টিকের জিনিস কিন্তু পেয়ে যায়, যার ফলে কিন্তু ব্যাগ বা পাটজাতীয় থলি রয়েছে বা ব্যাগ রয়েছে, সেগুলোর চাহিদা কিন্তু হ্রাস পেয়েছে এবং বিকল্প দ্রব্য হিসাবে প্লাস্টিকের ব্যবহার কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভারতীয় পাট শিল্পের কিন্তু একটা বিশেষ সমস্যার সৃষ্টি হয়ে যায়। তারপর একটা বিদ্যুতেরও কিন্তু সমস্যা রয়েছে, অর্থাৎ পাট শিল্প কারখানা তৈরি করার জন্য যে বিদ্যুতের প্রয়োজন, সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু হুগলি নদীর উভয় তীরে কিন্তু পাওয়া যায় না, যেটা পাট শিল্পের কেন্দ্রীয় বনের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সমস্যার মধ্যেই কিন্তু রয়েছে। তারপরে প্রশ্ন চলে যাব,
এর কী রয়েছে, বাংলাদেশে পাট শিল্পের সমস্যাগুলি লেখা, অর্থাৎ স্বাধীনতার পূর্বে বাংলাদেশের উৎপাদিত পাটের ওপর ভিত্তি করেই কিন্তু হুগলি নদীর উভয় তীরে কিন্তু পাট শিল্প কারখানার বিকাশ ঘটেছিল বা উন্নতি কিন্তু লাভ করেছিল। কারণ বাংলাদেশের যে পাটগুলো রয়েছে বা পাট চাষ হয়, সেখানে কিন্তু উন্নত পাট কিন্তু লক্ষ্য করা যায়। কারণ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং চারধারে নদী দ্বারা বিস্তৃত থাকায় সেখানে পাট চাষ করার পর সেই পাট থেকে তন্তু বা আঁশ বের করার জন্য যে উপযুক্ত জলাভূমি প্রয়োজন, সেটা কিন্তু সেখানে বিশেষ পাওয়া যায়। কিন্তু ভারতে কিন্তু সেই বিশেষ জলাভূমির কিন্তু অভাব রয়েছে। সেই জন্য কিন্তু ভারতের পাটজাত পাটের যে গুণমান হয়, বাংলাদেশের পাটের গুণমান কিন্তু তার থেকে বেশি হয়। তো বাংলাদেশেও স্বাধীনতার পরবর্তীকালে কিন্তু বাংলাদেশে পাট শিল্প কারখানা গড়ে উঠেছে, কিন্তু বর্তমানে কিন্তু সেই পাট শিল্পেও কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে। যেমন নিম্নমানের পাটের বীজ, যত দিন যেতে শুরু করেছে তত কী হয়েছে, বাংলাদেশের পাটের যে বীজটা রয়েছে সেটা কিন্তু নিম্ন থেকে নিম্নতম হতে শুরু করেছে। অর্থাৎ উচ্চমানের বীজ থেকে পাটের বীজের গুণগত মান বৃদ্ধি না হয়ে সেটা কিন্তু নিম্নতম হয়েছে। এবার যেহেতু নিম্নমানের হয়েছে, সেহেতু কী হয়েছে, পাটের গুণগত মানও কিন্তু হ্রাস পেয়েছে। পাটের গুণগত মান অর্থাৎ দীর্ঘ আঁশযুক্ত পাট কিন্তু সেখান থেকে আর পাওয়া যাচ্ছে না, যার ফলে কিছু পাট শিল্পের কিন্তু একটু বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। তারপরে রপ্তানির পরিমাণ হ্রাস। এবার সেখানকার যে পাটকলগুলো রয়েছে, সেখান থেকে যে পাটজাত দ্রব্য তৈরি করা হয়, সেখানকার গুণগত মান বিশেষ ভালো না হওয়ায় সেগুলো কিন্তু বিশ্ববাজারে কিন্তু রপ্তানির ক্ষেত্রে রপ্তানি করে তেমন লাভ হয় না। সেই জন্য কিন্তু বাংলাদেশের পাটজাত দ্রব্যের রপ্তানির পরিমাণ কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে। এমনকি বিশ্ববাজারে কী হয়, বাংলাদেশের পাটজাত দ্রব্যের মূল্য কিন্তু বেশি হয়। আর তার সঙ্গে বাংলাদেশে কিন্তু তেমন কিন্তু পাট শিল্প কারখানাও কিন্তু গড়ে ওঠেনি, খুব সামান্য পরিমাণে পাট শিল্প কারখানা গড়ে উঠেছে, যার জন্য কিন্তু রপ্তানির পরিমাণ হ্রাস রয়েছে। তারপর মূলধনের অভাব রয়েছে। তো দেশটি উন্নয়নশীল দেশ, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে দেশটি ততটা উন্নত নয়, যার ফলে ক্ষুদ্র ও মাঝারি আকারের যে শিল্প কারখানা রয়েছে, মাঝারি রকমের যে পাট শিল্প কারখানাগুলি রয়েছে, সেই সমস্ত পাট শিল্প কারখানাগুলিকে উন্নত করার জন্য যে পর্যাপ্ত মূলধনের প্রয়োজন রয়েছে, সেই মূলধনের কিন্তু বিশেষ অভাব রয়েছে। তারপরে যে সুলভ ও দক্ষ শ্রমিকের অভাব। এবার বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যেহেতু কৃষি প্রধান দেশ সেহেতু সেখানে কিন্তু পাট কলগুলিতে উন্নত যে যন্ত্রপাতি যে লাগানো থাকে বা পাট শিল্প কারখানাগুলির যন্ত্রপাতিকে পরিচালনা করার জন্য কিন্তু দক্ষ শ্রমিকের কিন্তু বিশেষ অভাব রয়েছে। তার সঙ্গে সুলভ শ্রমিকই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, যেটি সেখানকার একটা সমস্যার মধ্যে কিন্তু রয়েছে। লাস্ট রয়েছে রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ সেখানকার যে রাজনৈতিক ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ সরকারি যে ব্যাপারগুলো রয়েছে, সেই সরকার কিন্তু পাট শিল্প কারখানা গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু বিশেষ সাহায্য করে না। অর্থাৎ সরকারি পক্ষ থেকে কোনো রকম সাহায্য কিন্তু সেখানকার যারা পাট শিল্পপতি রয়েছে তারা কিন্তু বিশেষ সুবিধা পায় না, যার ফলে কিন্তু শিল্প উৎপাদন কিন্তু মাঝে মাঝে কিন্তু বন্ধ হয়ে যায় এবং পাট শিল্প কারখানার ক্ষেত্রে কিন্তু সেটি একটা বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থাৎ পাট শিল্প কারখানা কিন্তু একটা বিশেষ সমস্যার মধ্যে পড়ে। তো এগুলি ছিল বাংলাদেশে পাট শিল্পের সমস্যা, তো নিম্নমানের পাটের বীজ, রপ্তানির পরিমাণ হ্রাস পেয়ে যায়, আর মূলধনের অভাব, আর সুলভ ও দক্ষ শ্রমিকের অভাব, আর রাজনৈতিক অস্থিরতা। তো এই ছিল তোমাদের আজকের পিডিএফের মধ্যে দেওয়া প্রশ্নগুলো। তার কিছু জয়েন্ট প্রশ্ন ছিল, যেমন নতুন সম্ভাবনা রয়েছে বাংলাদেশে পাট শিল্পের, নতুন সম্ভাবনার মধ্যে কী ছিল, পরিবেশ বান্ধব শিল্পদ্রব্য। যেহেতু এটি একটি পরিবেশ বান্ধব শিল্পদ্রব্য, সেহেতু এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা হচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎ উন্নতির জন্য পরিকল্পনা করা হচ্ছে। পর্যাপ্ত চাহিদাও রয়েছে। বাংলাদেশের একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় বাংলাদেশে কিন্তু এর পর্যাপ্ত চাহিদাও কিন্তু রয়েছে। আর তার সঙ্গে যাতে উৎপাদন ব্যয় কম হয় এবং বিশ্ববাজারে কিন্তু রপ্তানি করতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা হচ্ছে। তো এই প্রশ্নগুলো তোমাদের আজকে আমি পিডিএফ আকারে গ্রুপে পাঠিয়ে দিয়েছি, তোমরা সকলে আশা করবো লিখে নিয়ে এসো এবং
যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের হয়তো এই প্রশ্নগুলো কোনো রকম অসুবিধা থাকবে না। যদি অসুবিধা থাকে তাহলে তোমরা জানিয়ে দিও আমাকে গ্রুপে, আমি তাহলে তোমাদের আবার কিন্তু এর পরের যে ক্লাসটা হবে সেই পরের ক্লাসে কিন্তু সেগুলো কিন্তু একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।